প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত। উনত্রিশ মার্চ পর্যন্ত সংসদের প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। আসসালামু আলাইকুম। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, আগামী 1 বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। চলতি মাসের 29 তারিখ বিকেল 3টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। এর আগে আজ সকাল 11টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে গত 12 মার্চ অধিবেশন শুরু হলেও তা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় প্রথম অধিবেশন আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়। এগুলো পর্যালোচনা করে আগামী 2 এপ্রিলের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান, আইন ও কানুন দিয়ে। আজ জাতীয় সংসদে অনির্ধারিত এক আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সরকার ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা কোনো অবৈধ বা আরোপিত আদেশের মাধ্যমে নয়, বরং সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এর আগে সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জুলাই সনদ কার্যকরের বিষয়ে সংসদে বক্তব্য উপস্থাপন করেন। এই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। তা আমরা সেইভাবে যাই। আমি বিরোধী দলের বিরোধী দলে না থাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি, কখন সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করতে পারবো এবং জুলাই জাতীয় সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি যে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি। কিন্তু জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা, সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। সেটাও আমরা ডিবেট করে আলোচনা করি। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায় বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। 74 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় আপিল বিভাগ বলেন, চতুর্দশ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে বলে জানায় আইনজীবীরা। এদিন বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, এই রায় কোনো দলের নয়, পুরো জাতির জন্য মাইল ফলক। আগের প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক রাজনীতির ফায়দা লুটতেই তত্ত্বাবধায়ক বাতিল করেই
দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল বলে জানান আইনজীবীরা। এর আগে 2025 সালের 20 নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে রায় দেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। বিচারপতি এবিএম খায়রুল হকের যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া রায়টি আসলে সেটি বাতিল করে দিয়েছেন সম্পূর্ণভাবে, এবং আমাদের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধানটি বেগম খালেদা জিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন সেটি পুরাটাই সংবিধানে ফিরিয়ে আসার নির্দেশনা দিয়েছেন। এখানে আরেকটি বিষয় আদালত বলেছেন যে সংবিধানের 58 B1 এবং সংবিধানের 58 C2 যে এটার কার্যকারিতার মাধ্যমে আলটিমেটলি এই যে পুনরুদ্ধার করলো, অর্থাৎ সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হলো, সেটা হচ্ছে এই সংবিধানের 58 B1 এবং সংবিধানের 58 C2 যেটা বিলুপ্ত ঘোষিত করা হয়েছিল সেটার কার্যকারিতার মাধ্যমে বাস্তবায়ন হবে। জ্বালানি তেল বিতরণে আরোপিত রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আজ থেকে রেশনিং বাতিল করে পাম্পগুলোকে চাহিদা মতো জ্বালানি তেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি তেলের সংকট নেই, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাহিদা অনুযায়ী গ্রাহকদের তেল দিবে পাম্পগুলো। এই সময় প্রতিমন্ত্রী আরও বলেন, আমদানিকৃত বেশ কিছু তেলের জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। কোনো অসাধু ব্যক্তি এই সুযোগ কাজে লাগিয়ে তেল মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। সবগুলো ট্রেনই ছেড়ে গেছে সঠিক সময়। তবে বরাবরের মতো এবারও টিকিট কালোবাজারি নিয়ে অভিযোগ তুলেছেন যাত্রীরা। এদিকে পুলিশ বলছে, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির। বিস্তারিত সহকর্মী সায়ন সাব্বিরের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সাকিবুর রহমান। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অভিভাবক ছেলে মেয়েদের নিয়ে আগেভাগে বাড়ি ফিরছেন, যে কারণে রোববার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ দেখা গেছে। যাত্রী চাপ থাকলেও কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। সবগুলো ট্রেনই ছেড়ে গেছে যথাসময়ে। তবে অনলাইনে সার্ভার ডাউন থাকায় ট্রেনের টিকিট কাটতে না পেরে ও টিকিট কালোবাজারির জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। টিকিট পেতে ভোগান্তি ছিল যে সার্ভার ডাউন ছিল, যে আমরা যে সার্ভারে ঢুকেছিলাম ওই সার্ভার ডাউন ছিল, অনেক কষ্টের পরে টিকিট কাটলাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কালোবাজারির কাছে টিকিটগুলো চলে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটা আমাদেরকে এই ভোগান্তিতে পড়তে হচ্ছে, এটা একটা ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। যাত্রীদের এমন অভিযোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা করে যে সকল যাত্রীদের কাছে টিকিট নেই তাদের জরিমানা সহ শাস্তি প্রদান করা হয়েছে। এ সময় ঈদ যাত্রায় যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা। ঈদ যাত্রায় যাতে সবাই নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাত্রাটা করতে পারে সেজন্য আমরা এই আমাদের যে যাত্রী সেবা সেটি কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা বাংলাদেশ রেলওয়ের যারা অফিসার রয়েছেন বিভিন্ন পর্যায় থেকে যার যার জায়গা থেকে কাজ করছেন, সবাই আমরা কাজ করছি। সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখা, এর পাশাপাশি বিনা টিকিটে ভ্রমণ যদি কেউ করে সেই জায়গাগুলো এনশিওর করা যাতে এগুলো না হয় সেই কাজগুলোই মূলত আমরা করছি। এদিকে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে মাঠে মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে জানায় পুলিশ। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়াও 3টি বাস টার্মিনালে ডিএমপি কর্তৃক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ঈদের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকদিন, আর এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। এবারের ঈদ যাত্রা হবে স্বস্তির, এমনটাই প্রত্যাশা
ঘরমুখো মানুষের। ইলেকট্রনিক্স সরবরাহকারী প্রতিষ্ঠান সনি র্যাঙ্কসের নতুন সাইনবোর্ড উন্মোচন করা হয়েছে। সকালে রাজধানীর বাংলা মোটরে সনি র্যাঙ্কসের হেড অফিসে শোরুমে এই উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সনি র্যাঙ্কসের ভাইস চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, সনি ইলেকট্রনিক্সের রিজিওনাল মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট মিস্টার বে জি হুন ও সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ব্রাঞ্চের হেড মিস্টার জশোয়া কোয়েক সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া খাল খনন প্রকল্প পরিদর্শনকালে একথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, আগামীকাল সকাল ৯টায় বিমানযোগে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে বুলেট প্রুফ বাস যোগে তিনি দিনাজপুরের দিকে রওনা হবেন। পরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার খাল পুনর্খনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তার নানা মরহুম মোহাম্মদ ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। কয়েকদিন ধরে আমাদের বহু আকাঙ্ক্ষিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে শাহপাড়া খাল খনন করার উদ্বোধন করতে আসবেন, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে আমাদের বিশেষ করে কোথায় খাল খনন করবেন এবং আমাদের এখানেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যাশা অনুযায়ী এই যেখানে খাল খনন করছেন সেইখানেই উনি এখানে একটি সমাবেশ করবেন। সেই সমাবেশেরও আমরা প্রায় মঞ্চ আমাদের প্রস্তুতি চলছে, সব শেষ পর্যায়ে। কাজে সেক্ষেত্রে ইতিমধ্যে আমাদের শুধু এই শাহপাড়া খাল খনন নয়, এই আগামীকালকে সারা বাংলাদেশে প্রায় ৫৪টি জেলায় একই সময়ে আমাদের বিভিন্ন জেলার আমাদের যারা মাননীয় মন্ত্রী আছেন বা সংসদ সদস্য আছেন, তাদের নেতৃত্বে খাল খনন হবে এবং এই খাল খননের মধ্যে দিয়ে একটি যুগান্তর ইতিহাস তৈরি হবে। কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুরে কুমিল্লা সেনানিবাসে অবস্থিত আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সময় সেনা প্রধান বলেন, আর্মি মেডিকেল কলেজ ও নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল কুমিল্লা তথা দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও চিকিৎসা খাতে সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের পুশ করা ভুল ইনজেকশনে ২ নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে হাসপাতালের ৪র্থ তলার নাক, কান, গলা বিভাগে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শেফালি ও হেলেনা। নিহতের স্বজনরা জানান, শেফালির গালে টিউমার জাতীয় সিস্ট ও হেলেনা থাইরয়েডের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। আজ শেফালি ও হেলেনার অপারেশনের সময় ওই ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স তাদের শরীরে ভুলক্রমে নরকিউ অ্যানেস্থেশিয়া ইনজেকশন প্রয়োগ করে। এই সময় ইনজেকশন পুশের মাত্র ২ থেকে ৫ মিনিটের মধ্যে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় ওই বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আমিনুল হককে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গার্ডিয়ানের কাছ থেকে ঔষধ চেয়ে নার্স একটা ইনজেকশন পুশ করে, যেটা ছিল নরকিউ, NORQ, যেটা সাধারণত অ্যানেস্থেসিয়ার কাজে অপারেশন থিয়েটারে ব্যবহার করা হয়। সেটা তারা সাধারণ জেনারেল বেডে ব্যবহার করছে। তো এটা ব্যবহার করতে হয় মাংসপেশিতে, তারা ব্যবহার করছে শিরায়, সরাসরি রগে ভেইনের ক্যানুলার মাধ্যমে পুশ করছে, যার কারণে উনি আর কি ভুল চিকিৎসার দ্বারা 2 অথবা 3 মিনিট সময় লাগে নাই, এর মধ্যেই মারা গেছে। আমি কোনো ইনজেকশন স্যার পুশ করি নাই, পুশ করছি আমি ম্যাডাম। কেন আমাকে এই কথা বলে কি দিদি রুগীটা খারাপ হয়ে পড়ছে। আমি বলছি তো তোমাদের স্যারেদের ফোন নম্বর থাকলে স্যামসাং না জানো কোন স্যার, তার সাথে ফোন। জি স্যার, সেই বের করছে 2 পেশেন্টের ইনজেকশন, সেই পুশ করছে। আমি ধারে কাছেও ছিলাম না স্যার।
অনেক জীবনের একটা সে অনেক মস্ত বড় ভুল করছে। এটা আমার আত্মীয়র বেলায় যদি হইতো আমিও ঠিক এরকমই রিয়াক্ট করতাম। প্যাকেট তো দিদি রেডি করে দিছে, আমি তো তো আবার ওই রুগী ডাকে ওই মেট্রো পায়, আবার ইয়া পায়, মেরোপেনাম পায়, সবই দিদি রেডি করে দিয়েছে, আমি দিয়েছি। আমি তো আরও ক্ষেত্রে ওটা ইয়া করতে পারি না। রুগী বলতেছে এত তাড়াতাড়ি দেন কা, আস্তে আস্তে দেন, কিন্তু হয়ে অনেক তাড়াতাড়ি করে দিয়ে গেছে। পাশের বেডে এই একই অপারেশন করার কথা আজকের, সেই পেশেন্টটা অসুস্থ হয়েছে। তার তো 2 ঘন্টা অপেক্ষা করা উচিত ছিল, যে না এই ইঞ্জেকশনটা আরে দিছি তাই 2 ঘন্টা অপেক্ষা করি, তারপর নয় আমরা ওই রুগীটারে দিই। কিন্তু অপেক্ষা করে নাই, সাথে সাথে ওই আমাগো রুগী মারাই গেছে, সাথে সাথেই মারা গেছে। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহারের জন্য ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে জেলেনস্কির এমন দাবির মুখে চলমান ইরান যুদ্ধ ঘিরে রাশিয়ার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় সময় শনিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন জেলেনস্কি। মার্কিন ঘাঁটিতে হামলায় রাশিয়ার তৈরি শাহেদ ড্রোনের ব্যবহারের তথ্যটি শতভাগ সত্য বলেও দাবি করেন জেলেনস্কি। ইউক্রেনের দাবি 2022 সালে ইউক্রেন আক্রমণের সময় রাশিয়া এই ড্রোনের ব্যাপক ব্যবহার করেছে। শুরুতে ইরান রাশিয়াকে এইসব ড্রোন সরবরাহ করলেও এখন রাশিয়া নিজেই একই ধরনের ড্রোন তৈরি করছে বলে দাবি কিয়েভের। এদিকে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাম্প্রতিক হামলার সঙ্গেও শাহেদ ড্রোনের যোগসূত্র পাওয়া গেছে, তবে সব ক্ষেত্রে এসব ড্রোনের প্রস্তুতকারক দেশ সম্পর্কে স্পষ্ট নয়। ইরান যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে এক টেলিফোন সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। ইরান চুক্তি করতে চাইছে জানিয়ে ট্রাম্প বলেন, দেশটির প্রস্তাবিত শর্তগুলো যথেষ্ট ভালো না হওয়ায় এই মুহূর্তে কোনো চুক্তিতে যেতে চান না তিনি। সম্ভাব্য সমঝোতার শর্ত কেমন হতে পারে সেই বিষয়েও বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তবে যে কোনো সম্ভাব্য সমঝোতার ক্ষেত্রে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে বলে ইঙ্গিত দেন তিনি। সাক্ষাৎকার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে নিয়েও প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ক্ষমতা নেওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এমন অবস্থায় তিনি আদৌ জীবিত আছে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এছাড়া সাক্ষাৎকারে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী নিরাপদ রাখতে অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও জানান ট্রাম্প। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। দেশের নারী ক্রিকেটের প্রসারে নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 5 মে থেকে 14 মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে বিসিবি উইমেন্স কাপ নামে এই টুর্নামেন্টটি। 8 দলের এই প্রতিযোগিতায় সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা অংশ নেবেন। নতুন এই আসরে খেলার সুযোগ পাচ্ছেন মোট 112 জন নারী ক্রিকেটার। টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়রা পুরো আসরের জন্য 25,000 টাকা করে ম্যাচ ফি পাবেন। পাশাপাশি চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচ সহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগকে নারী ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে অনিশ্চয়তার মধ্যেও 2026 বিশ্বকাপের প্লে অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাক জাতীয় ফুটবল দল। দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আদনান দিরজাল জানিয়েছেন, সপ্তাহের শেষের দিকে একটি বিশেষ বিমানে করে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেবেন দলের খেলোয়াড়রা। পেশাদার খেলোয়াড়দের দ্রুত জাতীয় দলে যোগ দিতে বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। আগামী 31 মার্চ মেক্সিকোর মন্টেরেতে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে সুরিনাম অথবা বলিভিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ইরাক। এই ম্যাচের বিজয়ী দল 2026 বিশ্বকাপে জায়গা পাবে গ্রুপ আই-এ। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আঞ্চলিক দেশগুলোর বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের খেলোয়াড়দের জীবন ও নিরাপত্তা নিয়ে সতর্ক করলেও বিশ্বকাপের সব দলকেই স্বাগত জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত। উনত্রিশ মার্চ পর্যন্ত সংসদের প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বিজয় রাতে সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতে সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।